আসসালামু আলাইকুম এভরিওয়ান। বুটিক স্টুডিও নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকের পুরো এপিসোড জুড়ে আপনার সাথে হোস্ট হিসেবে আছি আমি মোহাম্মদ নাজমুল সাকিব এবং আমার সাথে গেস্ট হিসেবে আছেন আইটিআইটি নির্বাচন 2026 এর সহপ্রচার এবং প্রচারণা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জিজি ব্যানানে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভাই। চলুন জেনে আসা যাক তার বাস্তব জীবন, কর্মজীবন এবং আসন্ন নির্বাচন নিয়ে তার ধারণা। আসসালামু আলাইকুম ভাই, বুটিক স্টুডিওতে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আল্লাহর এবং শুরুতে জানতে চাই যে আপনার নিজের থেকে আপনার পরিচয়টা। আচ্ছা, আমি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। আমি বুটেক্সের 38তম ব্যাচ। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ছিল আমার মেজর সাবজেক্ট। আমার জন্মস্থান সৈয়দপুরে, বড় হওয়া পড়ালেখা সৈয়দপুরে, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমার পৈতৃক নিবাস হচ্ছে গাইবান্ধা। আমার শৈশব গাইবান্ধা এবং সৈয়দপুর দুইটা মিলায় কেটেছে এবং সেখানে আমার স্কুল কলেজ শেষ করার পরে 2011-12 সেশনে আমি বুটেক্সে ভর্তি হই। ভাই, আপনার বুটেক্স লাইফ থেকে, স্টুডেন্ট লাইফ থেকে কর্মজীবনের যদি লাইফটা, পেশাগত জীবনটা যদি একটু আমাদের ছোট করে বলতেন। আচ্ছা, বুটেক্স থেকে কর্মজীবন পর্যন্ত হ্যাঁ। জায়গাটা অনেক বিস্তর। একটু তাহলে শর্ট করেই বলি। ইউনিভার্সিটি লাইফটা আমার কাছে ওই নামের সার্থকতাটা যেমন ইউনিভার্সিটির আগে ইউনি আছে, আমার কাছে মনে হয়েছে যে ইউনিভার্সিটিটা একটা এক্সপ্লোর করার জায়গা। খুবই শর্ট সময়ের জন্য লাইফের একটা ইম্পর্টেন্ট ফেজ এটা। এবং প্রকৌশলীর যে বাংলা যদি আমরা বলি তাহলে হচ্ছে সেটা হচ্ছে সৃজনশীলতার একটা ডিগ্রি। ওই ইউনিভার্সিটির ইউনি আর এই সৃজনশীলতা, এই দুইটাই আমার আসলে ক্যাম্পাস লাইফের ফোকাস ছিল। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, বাট বুটেক্স ক্যাম্পাসে আসার পর আমার মনে হয়েছে যে আই হ্যাভ টু ফ্লারিশ সো মেনি থিংস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো সেই দিক থেকে আসলে আমি স্টুডেন্ট লাইফে ট্রাই করতাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর দিকে থাকতে। তারপর নিজেকে জানার চেষ্টা করতাম বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। পাশাপাশি একাডেমিক পড়াশোনাটাও চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, চালিয়ে গিয়েছি। আপনি অনেক ক্লাবের রিপ্রেজেন্টেটিভ ছিলেন ভাই। ক্লাবের রিপ্রেজেন্টেটিভ বলতে আমাদের ওই সময় একটা বাউলিয়ানা ফিল্ম অ্যান্ড কালচারাল ক্লাব নামে একটা ক্লাব ছিল এবং সেই ক্লাবটা এখন বর্তমানে আর এখন এক্সিস্ট করছে না, হয়তো সামনে জুনিয়ররা আবার করবে। ওই ক্লাবটার সাথে সম্পৃক্ততা একদম প্রথম দিন থেকেই ছিল। আমরা ক্যাম্পাসে যাওয়ার পরে দেখলাম যে ইউনিভার্সিটি হয়েছে, তবে অনেক কিছু এক্সট্রা জিনিসগুলো আসলে মিসিং। সেখান থেকে আমরা চেষ্টা করেছিলাম, আমার মনে আছে একদম ফার্স্ট ইয়ারে আমাদেরকে যখন ডাকা হলো যে এই কালচারাল ক্লাবটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা কি, তখন বলেছিলাম যে আমরা আসলে কোনো শর্ট ফিল্ম বা এইরকম কোনো কিছু এই ক্যাম্পাস থেকে এখনো করিনি। ওই প্রস্তাবনাগুলা দিয়ে শুরু হয়। পরবর্তীতে আমরা বেশ কয়েকটা শর্ট ফিল্ম করি। তারপরে বিভিন্ন সেমিনারের আয়োজন করতাম। আমাদের ওই সময় শর্ট ফিল্ম গুলো অনলাইন বেস ছিল না, আমরা অফলাইনে আমরা একটা টাইম দিয়ে দিতাম, অডিটোরিয়ামে দেখাতাম, হাউসফুল শো যেত। তো এইভাবে করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ডিবেট ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলাম। তো এইগুলো বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করতাম, যাতে আমি আমার ভিতরের যে কোনো জিনিসটাকে ফ্লারিশ করতে পারি। এই হচ্ছে অবস্থা। এবং সেখান থেকে পরবর্তীতে গ্রাজুয়েশন কমপ্লিট করে কর্মক্ষেত্রে প্রবেশ করি। আচ্ছা ভাই, আমরা দেখছি ভাই আপনি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করছেন, এমএসসি ডিগ্রি। আবার আপনি অনেকগুলো গবেষণার সাথে সংযুক্ত ছিলেন। তো ভাই, আপনার এই ডিগ্রি অর্জন এবং গবেষণার যে অনুপ্রেরণাটা, এটা যদি একটু বলতেন আমাদের। যেটা বলছিলাম যে আমি ব্যালেন্স করার ট্রাই করেছি আমার একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বোথ সাইডে। ফাইনাল ইয়ারের প্রজেক্ট হিসাবে আমি বেছে নিয়েছিলাম ব্যানানা ফাইবার এক্সট্রাকশন প্রসেস এবং সেটা থেকে একটা জামদানি টাইপের প্রোটোটাইপ বানানো। এইটা ছিল আমরা ৩ বন্ধু ছিলাম, আমাদের ৩ জনের প্রজেক্ট ছিল। আমরা স্যারদের কাছে অ্যাপ্রোচ করার পর একটা ভালো সাড়া পাই। তো সেখান থেকে দেখা যায় আমরা ক্যাম্পাসের একটা ফান্ডিং ছিল, আমরা বংশালে গিয়েছি ভার্সিটির মাইক্রোতে করে সব মাল ম্যাটেরিয়ালস কিনে নিয়ে এসে আমরা টঙ্গীতে একটা ওয়ার্কশপে নিজেদের ডিজাইন করে একটা এক্সট্রাকশন মেশিন তৈরি করে নেই। পরবর্তীতে নরসিংদী থেকে আমরা ট্রাক ভরে কলার গাছ নিয়ে আসি, সেখান থেকে ফাইবার এক্সট্রাক্ট করি। ট্রায়াল এরর করতে করতে তখন একটা সিসিআই লুম, সিসিআই ল্যাব, এখন বোধহয় ইয়ার্ন ল্যাবের পাশে যেটা, ওইটা প্রথম স্থাপিত হয়। তো মোর্শেদ স্যার ছিলেন ওখানে, আরো অনেক স্যাররাই আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। তো ওইখানে আমরা কাজ করতাম। ওইটার মধ্যে ম্যানুয়ালি রিডগুলোর মধ্যে দিয়ে আমরা ফিলামেন্ট পাস করছি, করার পর একটা প্রোটোটাইপ বানানোর চেষ্টা করি। ফাইনাল ইয়ারের প্রজেক্টটা ছিল এইরকম। তো ওই প্রজেক্টটা থেকে পরবর্তীতে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করি, এর মধ্যে একটা জার্নাল মেবি প্রকাশ করি, একদম প্রথম একটা জার্নাল প্রকাশ করি। এর পরবর্তীতে যখন চায়না স্কলারশিপ পাই আমি, সেটা হচ্ছে সিএসসি স্কলারশিপ। এই সিএসসি স্কলারশিপ নিয়ে উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে যাই। কোভিড এর ওই পিরিয়ডটাতে ছিল আরকি। তো ওই উহানেই ছিলাম। ওখানে সিএসসি স্কলারশিপ যখন পাই সেখানে আমি তার আগে নেক্সট সোর্সিং এ ছিলাম। নেক্সট সোর্সিং এর জবটা ছেড়ে দিয়ে আমি ওখানে যাই এবং আলহামদুলিল্লাহ এটার একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল।
সেখানে যাওয়ার পরে বেসিক্যালি অ্যাডভান্স যে রিসার্চ গুলো নিয়ে বা কি বিষয়ে দুনিয়ায় চলছে সেটা সম্বন্ধে একটা একটা হলিস্টিক একটা ধারণা পাই। ওকে ভাই। তো সেখান থেকে আরো কয়েকটা তখন এক প্রকার ইয়ের মতো হয়ে গেল, নেশার মতো হয়ে গেল যে না রিসার্চ পাবলিকেশন জিনিসটা ভাল লাগছে। তো এরকম করে কয়েকটা করা হয়েছে। যদিও এখন কর্মব্যস্ততার জন্য করা হয় না। বাট কয়েকটা রিসার্চ গেটে কয়েকটা পাবলিকেশন এড করা হয়েছে হ্যাঁ আরকি। ভাই। আচ্ছা ভাই, আপনার এর সাথে আপনার কর্মজীবনটা অনেক ডাইভার্সিফাইড। মানে আপনি অনেক কিছু অনেক জায়গায় জব করছেন এবং এই ডাইভার্সিফিকেশন এর ব্যাপারে যদি একটু আমাদের আচ্ছা, বলতেন। আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং পার্ট সেটা হলো যে সবার আসলে গ্র্যাজুয়েশনের পরে একটা কমন কোয়েশ্চেন থাকে যে কোথায় ঢুকবো? এখানে জব টেক্সটাইলের জবটা তো কয়েকটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বেসড, হ্যাঁ। গভর্নমেন্ট জব অথবা হায়ার স্টাডিজ। তো আমাদের ওই সময়টায় তখন সবেমাত্র বিসিএস ক্যাডার বা এই গভর্নমেন্ট জবের ক্রেজটা শুরু হয়েছে এবং কয়েকজন করে আগে বাইরে গিয়েছেন, দেশের বাইরে পড়ালেখা করতে গিয়েছেন। তো মেক্সিমামই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেই জব করতো। তো ওখানে আমরা সিনিয়রদের জিজ্ঞেস করতাম, "ভাই কোন লাইনে ঢুকবো?" হুম, হুম। কেউ বলছেন মার্চেন্ডাইজিং এ, কেউ বলছেন ফ্যাক্টরি মার্চেন্ট, কেউ বাইং মার্চেন্ট, কেউ বলছেন না প্রোডাকশনের মাটি কামড়ায় ধরে থাকলেই ভবিষ্যৎ উন্নত হবে। আ এরকমভাবে যখন সবার কাছ থেকে নানা মনীষীর নানা মত যখন আ পাইলাম, এরপরে যে মনে হলো যে নিজেরই আসলে এক্সপ্লোর করে দেখা দরকার। কারণ উনার কাছে যেটা ভালো বা যেটা পছন্দনীয় সেটা আমাকে স্যুট নাও করতে পারে। তো সেই চিন্তা থেকেই আমি আগেই ডিসাইড করে নিয়েছিলাম যে এট লিস্ট গ্র্যাজুয়েশনের ৪-৫ বছর পর আমি নিজের কি বলবো স্কিল ডেভেলপমেন্ট, আমার বেসিক নলেজ ক্লিয়ার করা এবং এই সামগ্রিক টেক্সটাইল সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব। ও তার সাথে একটু এড করি ফাইনাল ইয়ারে বাই দ্য ওয়ে আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি BIFDT সেখানে একজন কি বলবো পার্ট টাইম শিক্ষক হিসাবে শিক্ষকতা করারও সুযোগ হয়েছিল। তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি বেসিক্যালি। তো সেখানে তারা বেসিক্যালি মার্চেন্ডাইজিং কোর্স বা ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করাতো। আমি টেক্সটাইল সায়েন্স বিষয়টা পড়াতাম। ওকে। ওখানে প্রফেশনালসরাই আরকি আমার ছাত্র ছিলেন। তো এর পরবর্তীতে যখন চাকরির ক্ষেত্রে ঢুকি, নাইজেনি মিলস দিয়ে আমার শুরু হয় যাত্রাটা। R&D তে ঢুকি ওখানে। এবং যেদিন আমি মনে আছে যেদিন বোধহয় ফাইনাল থিসিস ডিফেন্স দিলাম, ঐদিনই এই চাকরির কনফার্মেশনটা পাই। মাওনাতে নাইজেনি মিলস তখন সবেমাত্র শুরু হয়েছে কয়েক বছর হুম, ওখানে ছিলাম। ওখানে ৭-৮ মাস থাকার পরে আমার কাছে মনে হলো মার্চেন্ডাইজিং এর দিকে একটু দেখি বা মার্চেন্ডাইজিং এর দিকে যাই, ফ্যাক্টরি মার্চেন্ট এর দিকে। তখন FCIBD তালিসমান লিমিটেড সেখানে প্রায় ২.৫ বছরের মতো জব করি। করার মধ্যেই আমার হায়ার স্টাডিজ এর একটা ইচ্ছা জাগে। সেখানে প্রসেস গুলো করছিলাম। এর মধ্যে নেক্সট সোর্সিং বাইং হাউসে ওখানে একটা জব অপরচুনিটি আমার আসে। সেখানে জয়েন করি। এই তো ৭-৮ মাস ওখানেও থাকা হয়। এর মধ্যে যখন আমার CCS স্কলারশিপটা হয়ে যায়, পরবর্তীতে আমি চিন্তা করি যে না এবার ডিগ্রিটার জন্য বাইরে যাওয়া যাক। তো এই তো বাইরে থেকে আসার পরে তখন মনে হলো যে আবার মার্চেন্ডাইজিং এ যাবো আ নাকি ফ্যাক্টরি বেস জব করব। বাই দা বাই মনে হলো মার্কেটিং সাইডটা ডাইজেন কেমিক্যালস এর এই সাইডটা আমাকে একটু আকর্ষিত করে। আমি সেখানে সুযোগ পাই। আমি সুইস কালার্স বাংলাদেশ লিমিটেড তখন হান্টসম্যানের সোল এজেন্ট ছিল বাংলাদেশে। পরবর্তীতে যা সুইস রোমা হয় এবং আরক্রোমার সাথে হান্টসম্যান মার্জ হয়ে যাওয়ার পরে আরকি। তো সেখানে জব করছিলাম ৫ বছর। ৫ বছরের অধিক জব করার পরে রিসেন্টলি আমি আবার আমার ওই জোন থেকে, ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে আমি এখন টেক্সোটেক বাংলাদেশে অ্যাজ এ সেলস অ্যান্ড টেকনিক্যাল এ আছি। প্রিভিয়াসলি আমি আক্রমাতে এরিয়া সেলস হেড হিসাবে ছিলাম। তো ওই যেটা বলছিলাম আরকি চেষ্টা করে দেখেছিলাম যে আসলে কোনটা আমাকে স্যুট করে। হ্যাঁ। তো এখন এসে আমার কাছে মনে হয়েছে না এই, এই সেক্টরটা আমাকে হয়তো স্যুট করছে। আচ্ছা। আমি লং টার্ম এ এটাকে আমার নিজের ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছি। তো জি ভাই। এই এইটাই ছিল আসলে আমার ক্যারিয়ার ডাইভার্সিফিকেশন এর ইচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এই এটাই ছিল আপনার মোটিভ। ডাইভার্সিফিকেশনটা আমি আশা করি সবারই অনুপ্রেরণা করবে। অনুপ্রাণিত করবে আরকি সবাইরে। কারণ এই জিনিসটা সবাই পারে না আরকি। অনেক চ্যালেঞ্জিং বিষয়টা। আর এই ডাইভার্সিফিকেশন এর ধারায় আপনি এখন আবার আইটিটি নির্বাচনও করতেছেন। আমরা ওকে। যতদূর জানি আরকি। তো ভাই এদিকে আসার মানে নির্বাচনের দিকে অথবা আইটিটির দিকে আসার আপনার অনুপ্রেরণাটা অথবা আচ্ছা। এটার আইটিইটির সাথে সম্পৃক্ততা আমার স্টুডেন্ট লাইফ থেকে। সম্পৃক্ততাটা বলতে ভুল হবে। আমি আইটিইটির কঠোর সমালোচক ছিলাম একসময়। বা এখনো। স্টুডেন্ট লাইফে আমার মনে আছে আমরা ফাইনাল ইয়ারের দিকে আমাদের এক সিনিয়র ভাই মানে উনি আমাদের আজিজ হলের সামনে থাকা শুরু করেন। মানে ভবঘুরের মতো থাকতেন। পরে জানতে পারলাম উনি আমাদের সিনিয়র বুটেক্সের। তো ওই সময় আইটিইটির ইলেকশন বোধহয় ২০১৩ সালে যখন হয় তো ওইখান থেকে আইটিইটিকে চেনা। তো আইটিইটি
প্রতি তখন একটা অটোমেটিক্যালি কোয়েশ্চেনারি চলে আসে যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার তার এই অবস্থা, আইটিটি কি করছে বা এরকম কিছু। তখন টুকটাক ফেসবুকে একটু লেখালেখি করতাম বা একটু ব্লগ টগ লিখতাম। তো ওখান থেকে দৃষ্টিগোচর হয় আইটিটি তৎকালীন যারা ছিলেন তারা জিনিসটা পরে ক্লারিফাই করেন। ওনার মানসিক অবস্থাটা খারাপ ছিল এবং এর পূর্বেও আইটিটি তাকে অনেক পুনর্বাসনের চেষ্টা করেছিলেন। বাই দ্য ওয়ে সেটা ক্লিক করেনি। ওই সময় থেকে মানে আমি আইটিতে একটা কঠোর সমালোচক ছিলাম। সেখান থেকে পরবর্তীতে যখন ইন্টারিম কমিটিতে আমাকে রাখা হয়, আমি বরাবরই আমাদের যা সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে এনায়েত ভাই ছিলেন, এনায়েত ভাই আছেন, তো ওনাকে আমি কোয়েশ্চেন করতাম যে কোনো বিষয়ে। এবং সবথেকে মানে পজিটিভ দিক হলো উনি সেগুলোকে আমলে নিতেন। আমরা কয়েকজন ইয়াং ব্লাড ওখানে যখন এন্ট্রেন্সটা নেই এবং আমরা আমাদের টার্গেটটাই থাকে যে আমাদের সিনিয়র যারা আছেন তাদের যে অভিজ্ঞতা এবং বর্তমান যে প্রকৌশলী যারা ইয়াং প্রকৌশলীরা আছে তাদের যে প্রত্যাশাটা, এই দুইটা একটা ম্যাচিং করানো। এই ভাইবটা ম্যাচ না করলে আসলে আইটিটি নিজের আপিলটা তৈরি করতে পারবে না আমার কাছে মনে হয়েছিল। এবং ওই আপিলটা তৈরি করার ওয়ে হিসাবে আমি এনাদের জিজ্ঞেস করতাম তাহলে কিভাবে কি করা যায়। তখন আমরা আমাদের ইনপুট গুলো দিতাম যে এগুলো করতে হবে, এইভাবে করতে হবে, এবং উনি এই বিষয়গুলো শুনতেন। বিগত ইন্টারিম কমিটির যে কার্যক্রমগুলা, এগুলোতে ওনারা তারুণ্যের যে চাহিদা সেটাকে যথেষ্ট প্রাধান্য দিয়েছেন। মেম্বারশিপের বেলায় যেমন আগে ম্যানুয়াল মেম্বারশিপ হতো, হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল পাঠাই দিয়ে বলা লাগতো যে ছবিটা দাও, ডিটেলসটা দাও, আমরা পূরণ করে দিচ্ছি। তখন তাদেরকে বোঝাইতে চেষ্টা করি যে আইটিটি নিজের আপিলটাকে এখনো ধরে রাখতে পারেনি, অনেক দিনের একটা গ্যাপ আছে, সে প্রায় 12-13 বছর একটা গ্যাপ আছে। তো মানুষ এই সংগঠনটাকে নাম সর্বস্ব সংগঠন বা একটা ইফতার মাহফিল, একটা পিকনিক আর আর সামান্য কিছু সোশ্যাল ওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ মনে করে। তো সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমাদের ইয়াং প্রকৌশলীরা যাতে নিজে থেকে ইনফ্লুয়েন্সড হন যে না, আমাকে আইটিটির মেম্বার হতে হবে, আইটিটি ইজ দেয়ার ফর মি। আমাদের এই কমিউনিটিটা অনেক বড় কিন্তু গোছানো না। তো সেই সুবাদে যখন আমরা আবার বললাম যে মেম্বারশিপটা ডিজিটালাইজেশন প্রয়োজন, ওনারা আমলে নিলেন। তখন শেখর ভাই, শালুক ভাই এবং পুরা টিমটা তখন মিলে কাজ করে আজকে যে অনলাইন মেম্বারশিপ প্রসেসটা সেটা চালু হয়। এর মধ্যবর্তীতেও আমাদের কিছু কাজ ছিল যে না, স্টুডেন্টদের সাথে কানেক্ট করতে হবে। আমরা আইটিটির মেম্বার প্রকৌশলী হওয়ার পরে হই, তো তাদের সাথে কানেকশনটা স্টুডেন্ট লাইফ থেকে রাখলে তারা অটোমেটিক্যালি আমাদের সাথে কানেক্টেড হবে। সেই কানেকশনের জায়গা হিসাবে ওখানে ক্যারিয়ার সেমিনার করা, জব ফেয়ার করা, বিভিন্ন ক্লাবগুলো আছে। আরেকটা কথা না বললেই না, বর্তমান সময়ের স্টুডেন্টরা বুডেক্সের অনেক বেশি সৃজনশীল এবং আমার খুব ভাল লাগে যখন আমি বিভিন্ন ডাইভার্সিফাইড ক্লাব দেখি। আমাদের ওই সময় হাতে গোনা কয়েকটা ছিল। তো ওই জিনিসগুলোর থেকে বের হয়ে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। তো তাদেরকে কাজে লাগিয়ে, সেটা ক্যারিয়ার ক্লাব হতে পারে, বিজনেস ক্লাব হতে পারে, টেক্সম্যাক্স সোসাইটি নামে একটা মেশিনারিজ এর এক্সিবিশনও বোধহয় আইটিআইটি করলো আমাদের, সফল একটা এক্সিবিশন ছিল। এই জিনিসগুলা বলার পরে ওনারা সেটাকে আমলে নেওয়ার পরে আমরা সে অনুযায়ী কাজ করি। বিগত 1-1.5 বছরের আইটিআইটির কার্যক্রম দেখলে পরিবর্তনের যে একটা সূচনা হয়েছে সেই জিনিসটা বোঝা যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে মানে আমাদের যারা সিনিয়ররা আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা জিনিসটাকে আইডেন্টিফাই করে এবং তরুণদের সমন্বয়ে একটা দৃশ্যমান পরিবর্তন আনার জন্য সুন্দর একটা প্যানেল তৈরি করেছেন। এবং ওখান থেকে এনায়েত ভাই যখন আমাকে জিনিসটা সম্বন্ধে বলেন বা সিনিয়র নেতৃবৃন্দরা বলেন যে আইটিআইটি ইলেকশনে এবার পার্টিসিপেট করতে হবে, আমি জানতাম না যে আমার এই পদের জন্য করতে হবে, বাট তাদের কথা ছিল করতে হবে। তা আমারও কথা ছিল যে আমি যদি আইটিআইটি ইলেকশন করি, আমার কথা বলার স্কোপ থাকতে হবে। আমি ওই জায়গায় বস্ত্র প্রকৌশলীদের কণ্ঠস্বর হিসাবেই থাকতে চাই, আমি কিন্তু কোয়েশ্চেন করব। এবং সেই পরিপ্রেক্ষিতেও আমরা যখন ম্যানিফেস্টোটা রেডি করা হয়, আমরা আমাদের দিক থেকে অনেক সাজেশনস দিয়েছি, তারা সেগুলোকে আমলে নিয়েছেন। আমাদের যে টপ 10 যে আমাদের ম্যানিফেস্টোর পয়েন্টগুলো আছে, সেগুলো কিন্তু অধিকাংশই ইয়াং জেনারেশনদের কথা চিন্তা করেই, আইটিআইটি মুখী করার কথা চিন্তা করেই এভাবেই করা। তো সেই দিক থেকেই চিন্তা করা হলো এই কমিউনিটির জন্য যদি কিছু করার সুযোগ থাকে আইটিআইটি থ্রুতে, তাহলে ওয়াই নট। এখন আইটিআইটির এই কার্যক্রমগুলা ইটস এ থ্যাঙ্কসলেস জব, টু বি অনেস্ট। এখানে নিজের সময়, শ্রম, অর্থ, সময় এবং শ্রমটাকে তো কোয়ান্টিফাই করা যায় না অর্থ দিয়ে, তো এই জিনিসগুলো দিয়ে করতে হয়। বাট ফর দ্য বেটারমেন্ট অফ এভরি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার কাছে মনে হলো না, একটু চেষ্টা করে দেখি, এই পরিবর্তনের সূচনাটা অন্তত হোক। পরবর্তীতে যারা আসবে, মেয়াদকাল মাত্র 2 বছর, 2 বছরে দৃশ্যমান কিছু করাটাও যেমন আমাদের প্রয়োজন, সেরকম টাফ, ঠিক আছে, সেরকম ভালো কাজের সূচনাটা অন্তত যদি হয়ে থাকে, এই লেগাসিটা ধারাটা অব্যাহত থাকে। এবং সব থেকে বড় কথা, স্টুডেন্টরা এটার সাথে কানেক্টেড হবে। আমাদের আইটিআইটি বিমুখতা চলে এসছে, সেটার পিছনে যথেষ্ট কারণও ছিল। সেগুলো থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি বিগত 1-1.5 বছরে ইন্টারিম কমিটিতে। সেখান থেকে আবার একটা ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা, এই যে একটা আমেজ চলছে, নির্বাচনের ফলাফল যেরকমই আসুক,
এই আমেজটা আমার মনে হয় পরবর্তীতে আইটিটিকে বুস্ট আপ করবে। যারা প্রার্থী তাদেরকেও কোয়ান্টিফাই করতে হচ্ছে, তাদেরকেও এই প্রতিশ্রুতি দিতে হচ্ছে যে কেন আমাকে ভোট দিবেন, কেন আমাদেরকে ভোট দিবেন। যারা ভোটার তারা পর্যন্ত জিজ্ঞেস করছেন কেন ভোট দিব। এটাই হচ্ছে পরিবর্তনের সূচনাটা। আমার মনে হয় ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো এইসব কথা চিন্তা করেই কমিউনিটির বেটারমেন্টের জন্যই ডিসিশনটা নেওয়া যে ঠিক আছে আমি আইটিটি ইলেকশন করব। আচ্ছা ভাই, আপনার পদটা যদি আমরা দেখি যে সহ প্রচার এবং প্রকাশনা সম্পাদক, এই পদটা সম্পর্কে যদি আমাদের বলতেন। আচ্ছা এই পদটা সহপ্রচার ও প্রকাশনা বা প্রচার ও প্রকাশনা উইং, সেটা হচ্ছে একটা অ্যাম্প্লিফিকেশন একটা এরিয়া, মানে একটা সংগঠনের বা যে কোনো কিছুর একটা কার্যক্রমের আউটপুটটা এটা মানুষের কাছে পৌঁছানো বা ওই রিলেভেন্ট মানুষদের কাছে পৌঁছানোর কাজটা এই উইংটার। সেটা হতে পারে সফলতার গল্প, সেটা হতে পারে আমাদের ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভয়েসটাকে অ্যাম্প্লিফাই করা, তাদের সঠিক কর্ম নিরাপত্তা, কর্ম পরিবেশটা নিশ্চিত করা। আসলে প্রচার ও প্রকাশনার নির্দিষ্ট কাজ যদি বলা হয় তাহলে হচ্ছে প্রচার ও প্রকাশ করাই, সেটার আধুনিকায়ন প্রয়োজন। এবং এই আধুনিকায়নের মাধ্যমেই চেষ্টাটা থাকবে প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যাতে এটাকে আস্থা এবং ভরসার জায়গা হিসেবে খুঁজে পান। আর এই পুরো বিষয়টি হচ্ছে ইটস এ হলিস্টিক অ্যাপ্রোচ। এই চেঞ্জ আনাটা পুরাটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। এখানে শুধু আমার কাজটা আমি আমার কনফাইন্ড রাখবো না প্রচার ও প্রকাশনার ক্ষেত্রেই। আমি প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের একজন যৌক্তিক কণ্ঠস্বর হিসাবে ওই আইটিটি নীতি নির্ধারণী টেবিলে থাকতে চাই। তাদের দাবি দাওয়াগুলো আমি উত্থাপন করতে চাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে কর্মক্ষেত্রে যে নিরাপত্তা, সঠিক পরিবেশ এবং কর্মক্ষেত্রে অনেক ডিসরাপশনও থাকে, অনেকেই লিগ্যাল অ্যাডভাইস প্রপারলি পান না। এই জিনিসগুলা নিশ্চিত করার জন্য নীতি নির্ধারণী টেবিলের মধ্যে এই কথাগুলোকে উল্লেখ করা, তুলে ধরা। সেকেন্ড থিং হচ্ছে যারা অনুজ আছে, যারা রিসেন্টলি বের হচ্ছেন বা বের হবেন, তাদের এই যে ক্যারিয়ার গাইডলাইন, তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং তাদেরকে সঠিক নির্দেশনা দেওয়াটার জন্য আইটিইটিকে অ্যাজ এ হোল বডি ইউটিলাইজ করা। আইটিইটি সেটা বুডেক্সের ক্যারিয়ার ক্লাব, যে কোনো ধরনের ক্লাবদের সাথে কোঅপারেট করে, সেটা বুডেক্স রেডিও হতে পারে, সাংবাদিক সমিতিও হতে পারে, নিয়মিত সেশনের আয়োজন করতে পারে। আমাদের একাডেমিক নলেজ এবং ইন্ডাস্ট্রিয়াল নলেজের মধ্যে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা মিটিগেট করার জন্য মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্টটা খুব বেশি প্রয়োজন। আমরা এখন পর্যন্ত জিএম বা ফ্লোর হেড এই টাইপ একটা পজিশনের মধ্যে পড়ে আছি, বাট আমাদের এর উপর পর্যন্ত যাওয়ার জন্য আরো কিছু স্কিল প্রয়োজন, যেটা সি লেভেল পর্যন্ত, যেটাকে বলে সিইও লেভেল, সিটিও লেভেল। এই টাইপের অবস্থানগুলোতে যাতে আমরা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জায়গাটা নিশ্চিত করতে পারি, সেটার জন্য প্রচার ও প্রকাশনা এই উইংটাও কাজ করবে। এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যথেষ্ট সফলতার গল্প আছে, সেটা দেশে বিদেশে, সেই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছানো। আমার একজন বস্ত্র প্রকৌশলী ভাইয়ের অর্জনটা মানুষ জানবে, সেখান থেকে অনুপ্রাণিত হবে, সে জানানোর দায়িত্বটাও প্রেজেন্ট পাবলিকেশনস উইং এর। আবার আরেকটা জিনিস যদি বলা যায়, রিসেন্ট যে ট্রেন্ড চলছে দেশে বিদেশে টেক্সটাইলেই যে গবেষণাগুলো চলছে, বা আমাদের বুডেক্সিয়ানরাই যে গবেষণা পত্রগুলো বিভিন্ন জার্নালে প্রকাশ করছেন, সেগুলোর একটা সারাংশ, সেটা সবাইকে জানানো, মানুষকে আপডেটেড রাখা, সেটাও প্রেস এন্ড পাবলিকেশন উইং এর একটা কাজ বলে আমি মনে করি। তো সর্বোপরি এই যে প্রচার এবং প্রকাশনার যে প্রসার ঘটানো আধুনিকায়নের মাধ্যমে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আইটিটিকে নিজেদের আস্থা এবং ভরসার জায়গা হিসাবে যাতে খুঁজে পায়, সেই লক্ষ্যেই কাজ করে যাবো ইনশাল্লাহ। এটা নির্দিষ্টভাবে শুধু প্রচার ও প্রকাশনায় সীমাবদ্ধ থাকবে না। ধন্যবাদ ভাই আপনার পথটাকে এত ভালোভাবে বোঝানোর জন্য আমাদের। ভাই এখন আমি একটু জানতে চাই যে আপনাদের জিজি প্ল্যানের ইশতেহার আমরা অনেকগুলো দেখছি আর কি, অনেকগুলো প্রকল্প, অনেকগুলো আইডিয়া দেখছি। তো এই আইডিয়াগুলো বাস্তবায়নের জন্য আপনার এই উইং থেকে, মানে আপনাদের উইং থেকে আপনাদের ভূমিকাটা কেমন হবে? আচ্ছা, জিজি প্যানেলের এবারের ইশতেহারটা মানে এটা হচ্ছে সঠিক একটা কর্ম পরিকল্পনা, স্বপ্ন নয়, মানে একটা রোড ম্যাপ, প্রপার একটা রোড ম্যাপ হিসেবে আমি দেখি জিনিসটাকে। সেখানে আমার মতে দুইটা ভাগে ভাগ করা, একটা শর্ট টার্ম গোল, একটা লং টার্ম গোল। শর্ট টার্ম গোল যেটা 2 বছরের মধ্যে, সেটার মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদাটা রিফ্লেকশনটা একদম অনেক বেশি। যেমন টেক্সটাইল ক্যাডারে আমাদের অন্তর্ভুক্তি নেই, এটাই হচ্ছে প্রথম আমাদের ইশতেহারের পয়েন্ট, যেটা শর্ট টার্ম গোলস এর মধ্যে। টেক্সটাইল ইঞ্জিনিয়াররা অনেক ডাইভার্সিফাইড জায়গায় আছেন, বিসিএস ক্যাডার, মানে প্রশাসনে বলেন, শিক্ষকতায় বলেন,
সর্বক্ষেত্রে ছড়িয়ে আছে, কিন্তু টেক্সটাইলের কোনো ক্যাডার নেই। বস্ত্র অধিদপ্তর আছে, কিন্তু ওই বস্ত্র অধিদপ্তরে আমাদের নির্দিষ্ট ক্যাডার থেকে কেউ যাওয়ার মতো নেই। জি তো সেই বাস্তবায়নের জন্য আমরা বলেছিলাম, সিনিয়ররা সেটাকে আমলে নিয়েছেন এবং সেটাকে মানে সর্বপ্রকারের কি বলবো, সর্বাধিক গুরুত্ব দিয়ে তারা এটাকে রেখেছেন। সেকেন্ড যেটা হচ্ছে আমাদের নিজস্ব ভবন। আইটিইটির নামের মধ্যে দ্য ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস, একটা ইনস্টিটিউট কথা আছে, কিন্তু আমরা আসলে এটার জন্মলগ্ন থেকে হয়তো বা বিভিন্ন ভাড়া বাসায় বিভিন্ন জায়গায় এটা অবঘুরের মতোই চলে এসছে। তো আমাদের নিজস্ব একটা জায়গা প্রয়োজন, নিজস্ব একটা ভবন প্রয়োজন, একটা আইডেন্টিটি প্রয়োজন প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের। কর্মক্ষেত্রে এক একজন এক এক জায়গায়, কেউ চিটাগাং, নারায়ণগঞ্জ, গাজীপুর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা নির্দিষ্ট মানে আস্থার জায়গা যদি থাকে যে এই সেই ভবনটা, তো সেটার কর্মপরিকল্পনা অনুযায়ী সেটার 10 কাঠা জমির একটা বরাদ্দ রাজুক দিয়েছিল। সেটার কিস্তি পরিশোধ করার পরে এখন সেই জমিটা রাজুক দখলও বুঝিয়ে দিয়েছে। তো দৃশ্যমান কাজের মধ্যে যেটা এনায়েত ভাই সবসময় বলেন যে এই 2 বছরে অন্তত 2টা তালা কমপ্লিট আমাদের করতে হবে। আমরা এইটাকে নিজস্ব আস্থার একটা জায়গা হিসাবে দেখতে চাই, বিধায় আমাদের এইরকম একটা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। এবং দীর্ঘমেয়াদে এই ভবনটা, এই বহুতল ভবনটা, সেটাই হবে আমাদের কি বলবো, আমাদের নিজস্ব জায়গা, আর্নিংস এর জায়গা, নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জায়গা, যে কোনো সমস্যা সমাধান অথবা আমাদের যে কোনো ধরনের কি বলবো সোশ্যাল গ্যাদারিং, সবকিছুর মিলনস্থল হবে আইটিইটি ভবন, একটা ফ্লোরের নিচেই। এবং সেটাকে এমন ভাবে ডিজাইন করা যাতে স্বয়ংক্রিয়ভাবে নিজস্ব অর্থায়নে, আমাদেরকে এখনো অর্থায়নের জন্য অনেক ক্ষেত্রেই আমাদের বিজ্ঞ সিনিয়র যারা আছেন তাদের শরণাপন্ন হতে হয়। আমরা সবাই মিলে একটা ফান্ড রেজ করার ট্রাই করি। তো সেখান থেকে ধীরে ধীরে আমাদের বেরিয়ে আসতে হবে, ডিপেন্ডেন্সটা কমানো। এবং সেটা কি বলবো, আমরা ওই ভবনটাকে এমন ভাবে তৈরি করতে পারি যাতে মেম্বারশিপের যে একটা ফি থাকে, প্লাস ওই জায়গাটার কিছু কমার্শিয়ালাইজেশন, এগুলো সবকিছু মিলিয়ে আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট একটা অর্গানাইজেশনে তৈরি হব। তো আরো কিছু লং টার্ম গোল আছে আমাদের। ইস্তেহারটা অনেক বড় বাট খুব ইফেক্টিভ। এর মধ্যে আবার আছে স্কিল ডেভেলপমেন্টের কথা যেটা বললাম, সেটা আমাদের শর্ট টার্ম গোলস এর মধ্যে রয়েছে। স্পোর্টস অ্যান্ড কালচারাল সাইডটাকে আরো একটু ডাইভার্সিফাইড করা, পিপল এঙ্গেজিং করা। আমাদের মোদ্দা কথা হচ্ছে যে সংগঠন বস্ত্র প্রকৌশলীদের, সেই সংগঠনে এঙ্গেজমেন্ট বাড়াইতেই হবে বস্ত্র প্রকৌশলীদের, তারাই এটার ব্যাকবোন। জি ভাই। তো আগে সেইটা নিশ্চিত করার জন্য এই শর্ট টার্ম গোলস গুলো আমাদের সেট হবে। দেন পরবর্তীতে আমরা লং টার্মসে যাবো। আমরা 2035 সাল পর্যন্ত একটা টেনিউর রেখেছি। তো নির্বাচনী ইশতেহারটা ইন ডিটেইলস আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা একটা ভিশনারি একটা ম্যানিফেস্টো হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ ভাই। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমি শেষ প্রশ্ন করবো আপনাকে। আসন্ন ইলেকশন 26 তারিখের ইলেকশন সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে অথবা ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান? একটু বলতেন। আসন্ন এই 26 তারিখের ইলেকশন, আমি ক্যাম্পাস লাইফে 2013 সালে আমরা ইলেকশনটা সর্বশেষ দেখেছি। তখন তো সবেমাত্র স্টুডেন্ট, বা একটা যে উৎসব মুখর পরিবেশ, এটা অন্যরকম একটা মিলন মেলায় পরিণত হয়। সেটা আবার হতে যাচ্ছে এত বছর পরে। তো আমার এক্সপেকটেশন থাকবে, ভোটার হই বা না হই, আমরা ওই দিন সবাই ক্যাম্পাসে যাতে আসি। ক্যাম্পাসের ওই পরিবেশটা আমার মনে হয় ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি হতে পারে আর কি। আর আরেকটা বিষয়, ভোট আসলে সবার একটা আমানত। সে আমানত যাকে প্রদান করা হবে তার একটা যেমন দায়িত্ব থাকে, ভোট দেওয়ার ক্ষেত্রেও সেটা বিচক্ষণতার সাথেই দিতে হয়। যারা পরীক্ষিত, যারা নিজেদের কথাই শুধু না, কথা এবং কাজ দুটারই প্রমাণ তারা রেখে গিয়েছে, এইরকম মানুষ বা এইরকম মানুষদের সমন্বয়ে গঠিত জিজি প্যানেল, আমি চাইবো পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে আসতে। এবং মানুষের এই ভরসার জায়গাটা জিজি প্যানেল অবশ্যই রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তো চাইবো 26 তারিখ সবাই ক্যাম্পাসে আসবেন, ভোট প্রদান করবেন, ইনশাআল্লাহ বিজয়ী দেখা হবে। ধন্যবাদ ভাই বুটে স্টুডিওতে থাকার জন্য। তখন আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এত ইনফরমেটিভ একটা সেশন প্রদান করছেন, এজন্য অনেক ধন্যবাদ ভাই। আর শুভকামনা আপনার সামনে ইলেকশনের জন্য। বুটেক্স রেডিওকেও অনেক ধন্যবাদ। আমি যেটা বলেছিলাম যে আসলে আমি আমাদের ছোট ভাই জুনিয়র যারা আছে তাদেরকে আমার প্রচন্ড সৃজনশীল মনে হয়, তাদের কাজগুলো আমার খুব ভালো লাগে। এই বুটেক্স রেডিও, এটার এক সময়
ওই আমাদের আজিজ হলের পাশে একটা জিম রুমে ওখানে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমরা একটা বুটেক্স রেডিও হ্যাঁ। একটা তৈরি করব। সেটা ভিজুয়ালাইজেশনের প্ল্যান ওই সময় ছিল না, ওই সময় এফএম শুনতাম আমরা। ভেবেছিলাম একটা ছোট ব্যান্ডউইথে একটা রেডিও চ্যানেল করা যায় কিনা। সামহাউ পরবর্তীতে ক্যারিয়ারের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে সেটা আর করা হয়নি। বাট বুটেক্স রেডিওকে যখন দেখি মেবি এটা 44 ব্যাচ যখন আসে তখন থেকে এটা নিজেকে ফ্লারিশ করে বা প্রতিষ্ঠাকালীন সময়টা ওই সময় হতে পারে। তো ওই সময় আমার প্রচন্ড ভালো লেগেছিল যে না, একটা জিনিসের স্বপ্ন দেখেছিলাম, দীর্ঘদিন পরে হলেও সেটার বাস্তবায়ন হয়েছে। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। এইরকম সৃজনশীল কাজগুলো চালিয়ে যাও, ইনশাআল্লাহ আমাদের যে কোনো প্রয়োজনে পাশে পাবে। ধন্যবাদ ভাই। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।